উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ক্লাসে আমরা আলোচনা করছিলাম রাসায়নিক পরিবর্তন নিয়ে, রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে। এর ধারাবাহিকতায় আজকে থেকে আমরা শুরু করব অম্লক্ষার সাম্যাবস্থা। তো অম্লক্ষার সাম্যাবস্থা আমরা পড়বো, ঠিক আছে। অম্লক্ষার সাম্যাবস্থা পড়ার আগে মানে আলোচনা করার আগে অম্ল কি ক্ষার কি এটা সম্পর্কে আমাদের একটা খুব সুস্পষ্ট ধারণা থাকা দরকার, কি বলেন? তো আজকের ক্লাসে আমরা হচ্ছে অ্যাসিড আর বেস সম্পর্কে ডিটেইলে জানার চেষ্টা করব। এরপরে হচ্ছে যে কি আমরা অম্লক্ষার সাম্যাবস্থার দিকে আগাবো, কেমন? তো অম্ল আর অম্ল কি ক্ষার কি, হ্যাঁ, এই এদের এদের পরিচয় জানার জন্য আমরা হচ্ছে তিনটা থিওরির সাহায্য নিব। মানে তিনটা মতবাদের সাহায্যে, তত্ত্বের সাহায্যে আমরা অ্যাসিড আর বেইজের পরিচয়টা ডিটেইলে জানবো। তো অ্যাসিড আর বেইজ সম্পর্কিত সবচেয়ে পুরাতন যে থিওরি, হ্যাঁ, সেটা দেওয়া হয়েছিল 1800। অ্যাসিড আর বেইজের পরিচয় সম্পর্কিত সবচেয়ে পুরাতন যে তত্ত্ব সেটা দেওয়া হয়েছিল 1887 সালে। হ্যাঁ, সবচেয়ে পুরাতন থিওরি দিয়েছেন হচ্ছে সোভান্তে অগাস্ট আরহেনিয়াস। হ্যাঁ, আরহেনিয়াস নোবেল প্রাইজ পেয়েছেন হচ্ছে 1903 সালে। 1903 সালে উনি নোবেল প্রাইজ পান। উনি পান হচ্ছে নোবেল প্রাইজটা, হ্যাঁ, এই যে উনি 1903 সালে নোবেল প্রাইজ পান। 1903 সালে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই যে প্রাইজ মোটিভেশন লেখা আছে এখানে, এই যে, হ্যাঁ, ইন রিকগনিশন অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি সার্ভিসেস হি হ্যাজ রেন্ডার্ড টু দ্য অ্যাডভান্সমেন্ট অফ কেমিস্ট্রি বাই হিজ ইলেকট্রোলাইটিক থিওরি অফ ডিসোসিয়েশন, রাইট। এই কারণে ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। তো এটা কিন্তু নোবেল প্রাইজের অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা নোবেল বিজয়ী যেসব সায়েন্টিস্ট, বিজ্ঞানী আছে, হ্যাঁ, বা নোবেল বিজয়ী যেসব লরিয়েট আছে, যে সকল নোবেল লরিয়েট আছে, হ্যাঁ, তাদের সম্পর্কে এখানে আপনারা খুব ডিটেইলে জানতে পারবেন। হ্যাঁ, যেমন সোভান্তে অগাস্ট আরহেনিয়াসকে পরিচয় করিয়ে দেওয়া হয় কিন্তু কি হিসেবে, কেমিস্ট হিসেবে, একজন রসায়নবিদ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিন্তু উনি স্টকহোম ইউনিভার্সিটি কলেজে ছিলেন কিন্তু ইসের ফিজিক্সের প্রফেসর হিসেবে কাজ করতেন। ঠিক আছে, মানে ওনাকে পরিচয় করায় দেওয়া হয় হচ্ছে কেমিস্ট হিসেবে, কিন্তু উনি অধ্যাপনা করতেন হচ্ছে ফিজিক্সে। তো এই ধরনের আরো মজার মজার বিষয়গুলো আপনারা এই নোবেল প্রাইজের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আপনারা জানতে পারবেন। তো চলেন আমরা মূল লেকচারে চলে যাই। হ্যাঁ, আরহেনিয়াসের যে তত্ত্ব, সেখানে অ্যাসিডের পরিচয় দেওয়া হয়েছে এরকম করে যে যে সকল যৌগ বা যে সকল প্রজাতি যদি বলি হচ্ছে যে কি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে, এই যে একীয় সিস্টেমে, হ্যাঁ, হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে হচ্ছে যে কি অ্যাসিড বলে। তাহলে কারা অ্যাসিড? যেমন HCl একটা হাইড্রোক্লোরিক হাইড্রোজেন ক্লোরাইড একটা অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, হ্যাঁ, HNO3 একটা অ্যাসিড, রাইট, HCN হাইড্রোজেন সায়ানাইড একটা অ্যাসিড, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড যাকে আমরা বলি, এটা একটা অ্যাসিড। হ্যাঁ, কিরকম সেটা? এই যে HCl অ্যাকিউয়াস সিস্টেমে গিয়ে হচ্ছে যে কি করবে, হ্যাঁ, হাইড্রোজেন আয়ন ডোনেট করবে, দান করবে। বোঝা গেল? তো আর বেইজের পরিচয়টা এরকম করে দেওয়া হয়েছে যে যারা যে সকল প্রজাতি বা যে সকল যৌগ হচ্ছে জলীয় দ্রবণে হচ্ছে হাইড্রক্সিল আয়ন হচ্ছে দান করে। কারা জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করে? সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ, এরকম আরো অনেকে। তো ঠিক আছে, তো একটা বিষয় খেয়াল করেন, আরহেনিয়াস তত্ত্বে কিন্তু ইসে হয়েছে জলীয় দ্রবণ, মানে অ্যাকিউয়াস সিস্টেম মাস্ট, মানে কথাটা মানে হচ্ছে যে কি জলীয় দ্রবণ ছাড়া আমরা অ্যাসিডের আর ক্ষারের পরিচয় জানতে পারবো না। অ্যাসিড আর ক্ষার কি সেটা জানার জন্য আমাদেরকে অবশ্যই আরহেনিয়াস তত্ত্ব মতে জলীয় দ্রবণ থাকতেই হবে। বোঝা গেল? তো এটা একটা বিষয়। আর হচ্ছে সফলতা প্রচুর, আরহেনিয়াস তত্ত্বের কিন্তু সফলতা প্রচুর। কিরকম সেটা দেখেন, অ্যাসিড আর বেস সম্পর্কে যে সুস্পষ্ট একটা যে ধারণা আমরা পেয়েছি সেটা সর্বপ্রথম আরহেনিয়াস তত্ত্বের মাধ্যমে পেয়েছি। আরহেনিয়াস তত্ত্ব থেকেই কিন্তু বিষয়টা শুরু হয়েছে। বিয়োজন ধ্রুবক বলে একটা বিষয় আছে, হ্যাঁ, সেটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবকও আছে, ক্ষারের বিয়োজন ধ্রুবক আছে। তো বিয়োজন ধ্রুবক দিয়ে আমরা কি করি? বিয়োজন ধ্রুবক দিয়ে আসলে আমরা হচ্ছে যে কি অ্যাসিড আর ক্ষারের তীব্রতা তুলনা করি। তো এই বিয়োজন ধ্রুবকের টার্মটাও কিন্তু আসছে হচ্ছে আরহেনিয়াস তত্ত্ব থেকে। হ্যাঁ, এরপরে আর 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 কি সফলতা আছে? আর সফলতা আছে হচ্ছে যে পানির মধ্যে মানে জলীয় দ্রবণে অ্যাসিড আর ক্ষারে যত রকম বৈশিষ্ট্য প্রকাশ পায়। আমি আবার বলছি, জলীয় দ্রবণে অ্যাসিড আর ক্ষারের যত রকম বৈশিষ্ট্য প্রকাশ পায় সব রকম বৈশিষ্ট্যের ব্যাখ্যা হচ্ছে আরহেনিয়াস তত্ত্বের সাহায্যে দেয়া যায়। ঠিক আছে, আরহেনিয়াস তত্ত্বের সাহায্যে ওই 1 মোল পানি উৎপন্নের যে বিক্রিয়া, হ্যাঁ, প্রশমন বিক্রিয়ায় যে শক্তির পরিবর্তন যে ফিক্সড 57.3 কিলোজুল পার মোল, এটাই বোধহয়, হ্যাঁ। তো 3 কিলোজুল পার মোল, এইটার যে এটা নির্দিষ্ট কেন, হ্যাঁ, এটা কেন ফিক্সড, এইটার ব্যাখ্যাও কিন্তু আরহেনিয়াস তত্ত্বের সাহায্যে দেওয়া যায়। তো কিছু সীমাবদ্ধতাও আছে।
ড্রব্যাক গুলা কি? প্রথম যে ড্রব্যাক এবং সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা, সেটা হচ্ছে আরএনিয়াস তত্ত্বে যে অ্যাসিডের জলীয় দ্রবণে ইসে করা হয়েছে, হাইড্রোজেন আয়নের অস্তিত্ব কল্পনা করা হয়েছে, তাই না? আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইডে যাই, তারপরে বিষয়টা বোঝাতে সহজ হবে। হ্যাঁ, এই যে হ্যাঁ, তো বলা হয়েছে যে কি অ্যাসিডের জলীয় দ্রবণে কে আছে? অ্যাসিডের জলীয় দ্রবণে আছে হচ্ছে হাইড্রোজেন আয়ন, রাইট? এটার অস্তিত্ব কল্পনা করা হয়েছে, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে অ্যাসিডের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন থাকে না। থাকে কে? থাকে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। বিষয়টা কেমন? বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এরকম, দেখেন এই যে হাইড্রোজেন আয়নটা আসলে কি? হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন চলে গেলে যা থাকে তাই তো হাইড্রোজেন আয়ন। আর হাইড্রোজেন আয়নে আছে, হাইড্রোজেন পরমাণুতে থাকে হচ্ছে একটা ইলেকট্রন একটা প্রোটন, রাইট? তো ইলেকট্রন চলে গেলে থাকে হচ্ছে শুধু প্রোটন, তাহলে হাইড্রোজেন আয়নটাকে আমি প্রোটনও বলতে পারি। আর প্রোটন মানে তো নিউক্লিয়াস, রাইট? নিউট্রন নাই কিন্তু, হ্যাঁ। তো এই যে নিউক্লিয়াস বা এই যে প্রোটনের আকার কিন্তু খুবই ক্ষুদ্র। এত ক্ষুদ্র একটা আয়তনের মধ্যে, এত ক্ষুদ্র একটা আকারের মধ্যে এই যে এত মানে এই যে পজিটিভ চার্জটা, হ্যাঁ, এই পরিমাণ পজিটিভ চার্জ নিয়ে সে হচ্ছে ফ্রিলি থাকতে পারে না, মুক্ত অবস্থায় হাইড্রোজেন আয়ন থাকতে পারে না। এই জন্য অ্যাসিডের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে হচ্ছে কি পানিতে থাকা যে অক্সিজেন পরমাণু আছে, সেই অক্সিজেন পরমাণুতে আছে কি লোন পেয়ার ইলেকট্রন, দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, দুই জোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে। এই নিঃসঙ্গ জোড় ইলেকট্রন কি করে? এই হাইড্রোজেন আয়নকে তীব্রভাবে আকর্ষণ করে, বা এই হাইড্রোজেন আয়ন তীব্রভাবে পানিতে থাকা অক্সিজেনের লোন পেয়ার দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, এবং সবশেষে এরপরে কি হয়? পানির সাথে হচ্ছে, পানির অক্সিজেনের সাথে হচ্ছে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে কি তৈরি করে? হাইড্রোনিয়াম আয়ন, রাইট? তাই হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। তার মানে এই জন্যই বলছি যে কি জলীয় দ্রবণে হচ্ছে, অ্যাসিডের জলীয় দ্রবণে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন থাকে, হাইড্রোজেন আয়ন থাকে না। বোঝা গেল সন্নিবেশ বন্ধন কেন? সন্নিবেশ বন্ধন হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে আয়নিক, সমযোজী, আর হচ্ছে সন্নিবেশ বন্ধন, রাইট? তো যে সন্নিবেশ বন্ধনে কি হয়, যে মানে যে বন্ধনে হচ্ছে যে কি, যে বন্ধন তৈরিতে কয়টা ইলেকট্রন লাগে? দুইটা ইলেকট্রন লাগে না? তো এই বন্ধন তৈরিতে যে দুইটা ইলেকট্রন লাগে, সেই দুইটা ইলেকট্রন যখন বন্ধনে থাকা দুইটা পরমাণুর মধ্যে একজন সরবরাহ করে, একটা পরমাণুই হচ্ছে যে কি এই দুইটা ইলেকট্রন যখন সরবরাহ করে, এবং এর মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয়, সেই বন্ধনটাকে বলে কি বলে? সন্নিবেশ বন্ধন। এই জন্য বলেছে যে কি এই যে এক্সট্রা যে হাইড্রোজেন আয়নটা পানির সাথে এসে যুক্ত হচ্ছে, ও হচ্ছে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে। তো এটা একটা সীমাবদ্ধতা। আর সীমাবদ্ধতা কি? ওই যে বলেছিলাম যে আরেনিয়াস সমীকরণে, আরেনিয়াস তত্ত্বে হচ্ছে যে কি জলীয় দ্রবণ মাস্ট, মানে মানে জলীয় দ্রবণ লাগবেই অ্যাসিড আর বেসকে চেনার জন্য। এই জন্য আমরা আরেনিয়াস তত্ত্ব দিয়ে আপনি HCl, গ্যাসীয় HCl কেন অ্যাসিড, এটার ব্যাখ্যা দেওয়া যায় না। এমোনিয়া কেন ক্ষার, এটার ব্যাখ্যা দেওয়া যায় না। গ্যাসীয় অ্যামোনিয়া কেন ক্ষার, অ্যামিন কেন ক্ষার, এটার ব্যাখ্যা দেওয়া যায় না। এরকম ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ, এরা কেন ক্ষার, হ্যাঁ, ম্যাগনেসিয়াম অক্সাইড এরা কেন ক্ষার, এদের কোনো ব্যাখ্যা, মানে এদের ক্ষারকত্বের ব্যাখ্যা আর্নিয়াস তত্ত্ব দিয়ে দেয়া যায় না। তো এইসব সীমাবদ্ধতা ওভারকাম করার জন্য এরপরে যে থিওরিটা আসলো, সেটা হচ্ছে যে কি ব্রনস্টেড লাউরি থিওরি। তো ব্রনস্টেড লাউরি থিওরি দেওয়া হয়েছে 1923 সালে। দিয়েছেন হচ্ছে দুইজন কেমিস্ট, ব্রনস্টেড, যার পুরো নাম হচ্ছে পুরো নামটা জন্য কি নিকোলাস জোহান্স, আমি পুরো নামটা ভুলে গেছি। ওনার পুরো নামটা যেন কি নিকোলাস, জোহান্স নিকোলাস ব্রনস্টেড, রাইট? জোহান্স নিকোলাস ব্রনস্টেড, উনি হচ্ছে ডেনমার্কের কেমিস্ট, হ্যাঁ। আর লাউরি উনি হচ্ছে ইংলিশ কেমিস্ট, ওনার নামটা হচ্ছে কি যেন নাম ওনার, থমাস মার্টিন লাউরি। ঠিক আছে, ওনারা দুজন পৃথক ভাবে, একসাথে না কিন্তু, ওনারা পৃথক ভাবে এই থিওরিটা দিয়েছেন। তো এই জন্য এই থিওরির নাম হয়ে গেছে ব্রনস্টেড লাউরি থিওরি বা ব্রনস্টেড লাউরি তত্ত্ব। এই ব্রনস্টেড লাউরি তত্ত্বের কিন্তু আরেকটা নাম হচ্ছে প্রোটনীয় তত্ত্ব, অ্যাসিড ক্ষারের প্রোটনীয় তত্ত্বও কিন্তু একে বলা হয়, অ্যাসিড ক্ষারের প্রোটনীয় তত্ত্ব। ঠিক আছে, তো ব্রনস্টেড লাউরি তত্ত্বে কি বলা হয়েছে, কিভাবে অ্যাসিডের পরিচয় দেওয়া হয়েছে? বলা হয়েছে যে কি অ্যাসিড যে সকল যৌগ প্রোটন ত্যাগ করে, খেয়াল করেন এখানে কিন্তু জলীয় মাধ্যম কথাটা বলা হয়নি। তার মানে কি ব্রনস্টেড লাউরি থিওরিতে অ্যাকিউয়াস সিস্টেমকে পুরোপুরি অ্যাভয়েড করা হয়েছে। এখানে জলীয় মাধ্যম মানে জলীয় মাধ্যম ছাড়াও হবে, হাইড্রোজেন আয়ন দিলেই হবে। ঠিক আছে, মানে প্রোটন দিলে, যে প্রোটন দান করতে পারবে, হ্যাঁ, কোনো মাধ্যম লাগবে না, ঠিক আছে, সেই হচ্ছে অ্যাসিড। তো দেখেন আমি আবারও বলছি, যে সকল যৌগ, যে সকল প্রজাতি হচ্ছে প্রোটন দান করে, তারা হচ্ছে ব্রনস্টেড লাউরি থিওরিতে অ্যাসিড, রাইট? তো দেখেন আরেনিয়াস তত্ত্ব আর ব্রনস্টেড লাউরি তত্ত্বের মধ্যে অ্যাসিডের সংজ্ঞার কিন্তু তেমন কোনো পার্থক্য নাই, এখানেও হাইড্রোজেন আয়ন দেওয়ার কথা বলা হয়েছে, এখানে হাইড্রোজেন আয়নকে বলা হয়েছে প্রোটন হিসেবে, রাইট? তো প্রোটন যারা দান করে আর কি। তো কোনো পার্থক্য
কিন্তু নাই, দুইটাই একই। তো আরেনিয়াস তত্ত্বে যারা অ্যাসিড ছিল, ব্রনস্টেড লাউরি তত্ত্বেও কিন্তু তারাই অ্যাসিড থাকবে। তার মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম, অ্যাসিডের ডেফিনেশনে কিন্তু কোন তেমন একটা চেঞ্জ হয়নি, শুধুমাত্র জলীয় সিস্টেমটাকে অ্যাভয়েড করা হয়েছে। আর হচ্ছে যে কি বলেন তো, এর ফলে কি হয়েছে, অ্যাসিডের সংখ্যা কিন্তু আগের তুলনায় বাড়ে নাই, অ্যাসিডের সংখ্যা বাড়ে নাই। কি হয়েছে দেখেন তো, দেখেন এখানেও কিন্তু সেই HCl অ্যাসিড, সেই সালফিউরিক অ্যাসিড রাইট, সেই CH3 COOH অ্যাসিড, তাই না? কারণ এই যে H থাকলেই তো ও প্রোটন ত্যাগ করতে পারবে, আর H থাকলেই তো সে হাইড্রোজেন আয়ন দিতে পারবে। বোঝা গেল? আর হচ্ছে যে কি ক্ষার, কি ক্ষার হচ্ছে ব্রনস্টেড লাউরি তত্ত্বে ক্ষার হচ্ছে যে সকল প্রজাতি বা যে সকল যৌগ প্রোটন গ্রহণ করতে পারে। খেয়াল করেন এখানে কিন্তু ভিন্নতা হয়েছে। আরএনিয়াস তত্ত্বে হচ্ছে বলা হয়েছে যে হাইড্রক্সিল আয়ন দান করে, আর এখানে বলা হয়েছে যে কি যারা হচ্ছে প্রোটন গ্রহণ করে। ঠিক আছে? তো আরএনিয়াস তত্ত্বে যারা ক্ষার ছিল তারা তো ক্ষার আছেই, ঠিক আছে, যারা ক্ষার ছিল তারা তো ক্ষার আছেই, সঙ্গে হ্যাঁ সঙ্গে কি আরো যুক্ত হলো, এই তত্ত্ব দিয়ে আরো আমরা কি করলাম, ক্ষারের সংখ্যার নাম্বার আরো বেড়ে গেল না? কারণ এখানে সংজ্ঞাটা কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যে যারা প্রোটন গ্রহণ করে, মানে বুঝতে পেরেছেন? তার মানে ক্ষারের সংখ্যা কিন্তু আগের তুলনায় বেড়ে গেল। ঠিক আছে? তো দেখেন তাহলে এখন প্রোটন গ্রহণ করে কারা, কারা হচ্ছে যে কি প্রোটন গ্রহণ করবে, এরকম প্রজাতি কারা? তো আমরা একটু দেখি কারা হচ্ছে গ্রহণ করবে। তো প্রোটন কি পজিটিভ, তো অফকোর্স প্রোটন গ্রহণ করবে এমন এমন কিছু প্রজাতি যাদের মধ্যে নেগেটিভ চার্জ আছে। তার মানে আমি বলতে পারি নেগেটিভ চার্জ স্পেশি হচ্ছে যে কি প্রোটন গ্রহণ করতে পারবে। সুতরাং এরা কি ক্ষার, যেমন ক্লোরাইড আয়ন, যেমন সালফেট আয়ন, যেমন ফসফেট আয়ন, তাই না, যেমন নাইট্রেট আয়ন, রাইট, যেমন HSO4 মাইনাস, রাইট, হাইড্রোজেন সালফেট আয়ন, তাই না? এরা সবাই কিন্তু হ্যাঁ ক্ষার, এরা সবাই কিন্তু ক্ষার। নেগেটিভ চার্জ হলে সেটা প্রোটন গ্রহণ করতে পারবে, সেটা হচ্ছে ক্ষার। বোঝা গেল? আরো এক ধরনের প্রজাতি, আরো এক ধরনের যৌগ আছে যারা হচ্ছে যে কি পজিটিভ মানে এই প্রোটনকে গ্রহণ করতে পারে। কারা? যাদের মধ্যে লোন পেয়ার বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, রাইট, যারা হচ্ছে যাদের মধ্যে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, তারা তাদের নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের সাহায্যে, ইলেকট্রনের মাধ্যমে এই প্রোটনকে তীব্রভাবে আকর্ষণ করে তার সাথে যুক্ত হয় এবং ক্ষার হিসেবে আত্মপ্রকাশ করে। এই ধরনের প্রজাতিকে বলে নিরপেক্ষ বা কি বলেন তো, প্রশম ক্ষার। প্রশম বানান কি হয়েছে? হয় নাই। হ্যাঁ, নিরপেক্ষ বা প্রশম ক্ষার। কারা এরা? যেমন অ্যামোনিয়া। কেন অ্যামোনিয়া ক্ষার? কারণ এতে লোন পেয়ার ইলেকট্রন আছে, একটা এক জোড়া আছে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। কারা এরকম? কারা 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 হ্যাঁ এই যে, আচ্ছা এটা না, হ্যাঁ যেমন অ্যামিন ক্ষার। কেন? এই যে এক জোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে। হুম, সেভ করলাম কেন আবার, এক সেকেন্ড এক সেকেন্ডের চেয়ে বেশি লাগছে, না লাগবে না আমার এটা। ওকে, হ্যাঁ চলে আসছি আবার আগের জায়গায়। হ্যাঁ, তো দেখেন অ্যামোনিয়াও ক্ষার। কেন সরি কি যেন বলছিলাম, অ্যামিন ক্ষার না, অ্যামিন ক্ষার কারণ এই যে লোন পেয়ার, এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, রাইট। অ্যালকোহল ক্ষার, ক্ষার ধর্মী। কেন? এই যে লোন পেয়ার ইলেকট্রন দুই জোড়া আছে, রাইট। তো এরকম এই বিষয় এই প্রজাতিগুলো হচ্ছে যে কি ক্ষার হিসেবে ব্রনস্টেড লাউরি থিওরিতে ক্ষার হিসেবে অ্যাড হলো, রাইট। তো দেখেন ব্রনস্টেড লাউরি যে থিওরিটা আছে তাকে আমরা একটু ইসে করি, মানে একটু বিক্রিয়া দিয়ে দেখার চেষ্টা করি, কেমন একটু বিক্রিয়া টিক্রিয়া দিয়ে দেখার চেষ্টা করি। তো দেখেন এখানে দেখেন, তো এখানে হাইড্রোজেন ক্লোরাইড আছে, এখানে পানি আছে। তো এখন কি হবে, হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে যে কি এই যে একটা প্রোটন দান করবে এবং ক্লোরাইড আয়নে পরিণত হবে। যে প্রোটনটা সে দান করেছে, হাইড্রোজেন আয়ন কি হলো, প্রোটন সে হচ্ছে দান করেছে না, দান করেছে, এই জন্য সে কি হয়ে গেল বলেন তো, অ্যাসিড। যে প্রোটনটা দান করেছে ওই প্রোটনটা পানি গ্রহণ করে কিসে পরিণত হবে, হ্যাঁ হাইড্রোনিয়াম আয়নে পরিণত হবে, রাইট। যে তাহলে এখানে হচ্ছে পানি কি করেছে, প্রোটন গ্রহণ করেছে, যেন পানিটা কি, এখানে পানিটা হচ্ছে বেস। ঠিক আছে? তো আবার দেখেন এখানে HCl, এখানে অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে হচ্ছে এক জোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, এই জন্য অ্যামোনিয়া ক্ষার হবে। তো কি হবে, HCl যথারীতি একটা প্রোটন দান করে ক্লোরাইড আয়নে পরিণত হবে। সুতরাং HCl হচ্ছে কি, HCl হচ্ছে আপনার কি বলেন তো, ক্ষার, সরি অ্যাসিড। HCl আর প্রোটন আয়ন হচ্ছে ডোনেট করো, রাইট। ডোনেট শব্দটা আমি আসলে লিখতে চাচ্ছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে, অ্যাসিড। আর অ্যামোনিয়া, অ্যামোনিয়া সেই প্রোটনটা
কি করবে সে গ্রহণ করবে এবং অ্যামোনিয়াম আয়নে পরিণত হবে। ঠিক আছে, এই যে প্রোটন সে হচ্ছে কি একসেপ্ট করে, একসেপ্ট করে, একসেপ্ট করে, দ্যাটস ওয়াই অ্যামোনিয়া হচ্ছে বেস। বোঝা গেল? এখানে দেখেন, এখানে আবার দেখেন অ্যামোনিয়া আর পানির মধ্যে আবার যদি আমরা বিক্রিয়া করি, তো অ্যামোনিয়া যথারীতি লোন পেয়ার ইলেকট্রন আছে, তো সে হচ্ছে পানির কাছ থেকে এখন প্রোটন সে নিবে, তাই না? এখন দেখেন পানি এখানে কিন্তু প্রোটন দান করছে, তো প্রোটন দান করে পানি হচ্ছে যে কি ও হাইড্রোক্সাইড আয়নে পরিণত হবে। এখানে পানি কি বলেন তো? এখানে পানি হচ্ছে অ্যাসিড, এখানে পানিটা হচ্ছে অ্যাসিড, আর সেই প্রোটন অ্যামোনিয়া গ্রহণ করে হবে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, যথারীতি অ্যামোনিয়াম আয়নে পরিণত হবে। আর এই অ্যামোনিয়া এখানে কি বলেন তো? এখানে হচ্ছে অ্যামোনিয়া বেস। তো দেখেন পানি এই বিক্রিয়াতে হচ্ছে অ্যাসিড, রাইট? পানি এই বিক্রিয়াতে হচ্ছে আবার ক্ষার। তো এইরকম যে সকল যৌগ কখনো অ্যাসিড কখনো ক্ষারের মতো আচরণ করে, সেই এই ধরনের যৌগগুলোকে বলা হয় উভধর্মী যৌগ। উভধর্মী যৌগ, অ্যামফোটেরিক কম্পাউন্ড। হ্যাঁ, অ্যামফোটেরিক। তো পানি হচ্ছে একটা এরকম উভধর্মী যৌগ। আর কেউ আছে নাকি এরকম উভধর্মী যৌগ? একটু দেখি তো, চলেন দেখি। এই যে, হ্যাঁ, তো দেখেন এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড হচ্ছে পানিতে আছে, তো সালফিউরিক অ্যাসিড যথারীতি একটা প্রোটন দান করবে, পরিণত হবে হচ্ছে হাইড্রোজেন সালফেট আয়নে, বা বাইসালফেট আয়নও বলা হয় এটাকে, না? হ্যাঁ, এখন এই হাইড্রোজেন সালফেট যে আয়নটা, এর পক্ষে কিন্তু আরো একটা প্রোটন দান করা সম্ভব, রাইট? কারণ এখনো একটা হাইড্রোজেন বাকি আছে। তো একে আবার পানিতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর কি এটা কিসে পরিণত হবে? সালফেট আয়নে পরিণত হবে, আর হচ্ছে পানি এখানে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হবে। তার মানে এখানে এ কি, এখানে ও হচ্ছে যে কি হাইড্রোজেন মানে প্রোটন হচ্ছে সে ডোনেট করেছে, না? ডোনেট দান করেছে, ডোনেট করার পরে ফলে সে কি হয়ে গেছে? অ্যাসিড। আর পানি হচ্ছে এখানে, পানি হচ্ছে এখানে কি বলেন তো? প্রোটন হচ্ছে সে একসেপ্ট করেছে, এই জন্য পানি হচ্ছে এখানে বেস, ক্ষার। বোঝা গেল? এখন আবার খেয়াল করেন, এই যে হাইড্রোজেন সালফেট যে আয়নটা, বাইসালফেট যে আয়নটা, এর পক্ষে কিন্তু একটা প্রোটন গ্রহণ করাও সম্ভব। কারণ দেখেন এখনো কিন্তু এই যে ও তো H2 সালফিউরিক অ্যাসিডে পরিণত হতে পারবে, তো প্রোটন গ্রহণ করবে ওর চেয়ে শক্তিশালী কোনো অ্যাসিড যদি ওর সামনে আসে, রাইট? তো আসলো হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড, আসলে কি হবে? এই যে কি হবে বলেন তো? এই যে HCl হচ্ছে যে কি করবে? একটা প্রোটন দান করবে, করে হচ্ছে ক্লোরাইড আয়নে পরিণত হবে। তো এখানে HCl যেহেতু প্রোটন ডোনেট করেছে, HCl হচ্ছে প্রোটন ডোনেট করেছে, তাই HCl হচ্ছে এখানে অ্যাসিড। আর সেই দান করা প্রোটনটা গ্রহণ করেছে হচ্ছে বাইসালফেট আয়ন, রাইট? এখানে সে হচ্ছে প্রোটন হচ্ছে একসেপ্ট করেছে, একসেপ্ট, দ্যাটস ওয়াই বাইসালফেট আয়নটা এখানে হচ্ছে বেস। তো দেখেন এই যে এই HSO4 মাইনাস মানে হাইড্রোজেন সালফেট আয়নটা এক জায়গায় অ্যাসিড আর এক জায়গায় হচ্ছে সে ক্ষার। তার মানে আমি বলতে পারি এই যে এই যৌগটা, এই স্পেশিটাও হচ্ছে কি আপনার কি উভধর্মী, উভধর্মী যৌগ। বোঝা গেল? একটু যদি বুঝতে পারেন নিজেই হচ্ছে উভধর্মী যৌগগুলো নিজেই নিজে নিজে লিখতে পারবেন, নিজে নিজেই হচ্ছে তৈরি করতে পারবেন। তো হচ্ছে যে কি আর মুখস্থ করা লাগবে না যে উভধর্মী যৌগ আসলে কি। আচ্ছা আমরা এই উদাহরণটা একটু দেখি, আমার সাথে সাথে করেন আপনারা, আপনারাও এই উদাহরণটা একটু করেন আমার সাথে সাথে। হ্যাঁ, করেন। তো করলে কি হবে দেখেন তো? সেই ফসফরিক অ্যাসিড যথারীতি হচ্ছে কি করবে? প্রোটন দান করবে, করে হচ্ছে যে কি এই একটা প্রোটন দান করেছে, একটা চলে গেছে, আর হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন পাওয়া যাবে। তার মানে এখানে ফসফরিক অ্যাসিডটা প্রোটন দান করেছে, ফসফরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড, রাইট? আর এটা হচ্ছে আমার বেস, পানি, প্রোটন দান করেছে, রাইট? প্রোটন ডোনেট। ঠিক আছে, ওকে। এটা আবার কেউ ও ভাইবেন না, এটা এ না, এটা ও। হ্যাঁ, তো তারপরে এই যে H2PO4, হ্যাঁ, হাইড্রোজেন ফসফেট যে আয়নটা, এর পক্ষে কিন্তু আরো প্রোটন ত্যাগ করা সম্ভব, কারণ এখানে আরো হাইড্রোজেন আছে। তো আমি যদি আবার পানিতে এঁকে নেই, তাহলে কি হবে বলেন তো? HPO4 2 মাইনাস আর H3O প্লাস, এটা হবে, রাইট? তো এখানেও সে কিন্তু, এখানে সে কি করলো? এই হাইড্রোজেন ফসফেট আয়নটা HPO4 2 মাইনাস, হ্যাঁ, বাইফসফেট আয়নে পরিণত হলো। সে হচ্ছে কি এখানে বলেন তো? সেখানে এ হচ্ছে এখানে অ্যাসিড। বোঝা গেল? এখানে হচ্ছে সে প্রোটন দান করেছে। তো দেখেন একই এই যে এটার পক্ষে, এই যে হাইড্রোজেন ফসফেট আয়নটার পক্ষে, হ্যাঁ, পক্ষে কি যেন এটার নাম, প্রোটন গ্রহণ করাও সম্ভব, রাইট? প্রোটন কিন্তু গ্রহণ করা সম্ভব। তো যথারীতি আমি যদি এখানে HCl কে নিয়ে আসি, তাহলে কি হবে? HCl একটা প্রোটন দান করে ক্লোরাইড আয়নে পরিণত হবে, আর হচ্ছে তাহলে এখানে HCl টা কি? এখানে HCl টা আমার হচ্ছে অ্যাসিড। আর সেই দান করা প্রোটনটা কে গ্রহণ করবে? এই যে হাইড্রোজেন ফসফেট আয়নটা গ্রহণ করবে এবং পরিণত হবে কি? H3PO4,
4 এ। তার মানে দেখেন একই স্পেসি, একই প্রজাতি, এখানে অ্যাসিড আর এখানে হচ্ছে সে কি বলেন তো, সে এখানে হচ্ছে ক্ষার। তার মানে আমি এটা বলতে পারি যে H2PO4 মাইনাস উভধর্মী যৌগ। এখন আপনি দেখেন তো এইটা উভধর্মী যৌগ কিনা, এই যে HPO4 2 মাইনাসটা কি উভধর্মী যৌগ কিনা, এটা একটু আপনারা আহ একটু একটু করেন, খাতায় নিজেরা একটু করেন তো, ঠিক আছে? এটা আপনারা ট্রাই করেন নিজে। তো দেখেন আচ্ছা আরেকটা জিনিস দেখি, আমি এটা মুছে দেই কেমন। আরেকটা জিনিস দেখি যে সালফেট আয়নটা উভধর্মী যৌগ কিনা একটু চেক করি। তো সালফেট আয়ন ও হচ্ছে যে কি নেগেটিভ, তার মানে ও হচ্ছে যে কি সে করতে পারবে, কি বলে এটার নাম, প্রোটন গ্রহণ করতে পারবে, রাইট? তো H2O থেকে একটা প্রোটন চলে আসবে, চলে এসে OH মাইনাস পরিণত হবে, H2O টা OH মাইনাস পরিণত হবে কিভাবে, এখানে হচ্ছে হাইড্রোজেন আয়ন দান হয়েছে, এজন্য পানি হচ্ছে এখানে অ্যাসিড, আর সেই দান করা প্রোটনটা সালফেট আয়ন গ্রহণ করবে, করে হচ্ছে যে কি HSO4 মাইনাসে পরিণত হবে। তার মানে এ যেহেতু প্রোটন গ্রহণ করেছে, এই জন্য এ হচ্ছে এখানে ক্ষার। এখন এই সালফেট আয়নের পক্ষে কি প্রোটন দান করা সম্ভব কিনা, কিভাবে সম্ভব হবে, কারণ এর কাছে তো কোনো হাইড্রোজেনই নাই। তার মানে সালফেট আয়নটা শুধুমাত্র ক্ষার, বুঝতে পারছেন? সালফেট আয়ন কিন্তু শুধু ক্ষার, ও কিন্তু আবার উভধর্মী যৌগ না। বোঝা গেল? তো দেখেন তো বিষয়টা হচ্ছে এরকম। তো কি বলে এটার নাম, যে ব্রনস্টেড-লাউরির যে কনসেপ্টটা, এটা দিয়ে কিন্তু আমরা আরো একটা গুরুত্বপূর্ণ থিওরির দিকে আগাইতে পারি। উভধর্মী যৌগের বিষয়টা তো বললামই, আর একটা গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে যে কি অনুবন্ধী অ্যাসিড ক্ষার যে তত্ত্ব, ওইটার দিকে আমরা আগাইতে পারি। সেই বিষয়টা কি এরকম, আমরা একটু দেখি, একটু দেখার চেষ্টা করি। তো দেখেন অ্যামোনিয়া আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, রাইট? তো দেখেন এখানে কি হবে, অ্যামোনিয়াতে আছে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন আছে, নিঃসংযোজী ইলেকট্রন আছে। তো যথারীতি আমার হচ্ছে যে কি হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে একটা প্রোটন দান করবে, দান করে হচ্ছে ক্লোরাইড আয়নে পরিণত হবে, রাইট? এখানে HCl হচ্ছে প্রোটন দান করেছে, এই জন্য HCl হচ্ছে আমার কি অ্যাসিড। হ্যাঁ, আর সেই দান করা প্রোটনটা অ্যামোনিয়া গ্রহণ করে হচ্ছে হয়ে যাবে কি ক্ষার, অ্যামোনিয়া গ্রহণ করে ক্ষারে পরিণত হবে, রাইট? তো এই যে এখানে হচ্ছে প্রোটন গ্রহণ হয়েছে, অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করেছে, তাই অ্যামোনিয়া হচ্ছে আমার ক্ষার। তো দেখেন এখানে যে এই Cl ক্লোরাইড আয়নটা তৈরি হয়েছে, রাইট? এই ক্লোরাইড আয়নটা কিন্তু আবার কি বলেন তো, একটা প্রোটন গ্রহণ করতে পারবে, রাইট? ক্লোরাইড আয়নটা কিন্তু একটা প্রোটন গ্রহণ করে, কারণ এটা নেগেটিভ চার্জ, এখানে একটা ঋণাত্মক আয়ন আছে। তো ঋণাত্মক আয়ন থাকার কারণে ও কিন্তু একটা প্রোটন গ্রহণ করে আবার HCl এ রূপান্তর হইতে পারবে। বোঝা গেল? মানে বিষয়টা যদি আমি এখানে আলাদা করে লিখি, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, একটা প্রোটন দান মাইনাস দিয়ে দান বুঝাইলাম, হ্যাঁ, দান করে হচ্ছে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, তার মানে ও কি এখন অ্যাসিড, রাইট? এই ক্লোরাইড আয়নও কিন্তু একটা প্রোটন হচ্ছে গ্রহণ করে, এই যে প্লাস দিয়ে আমি গ্রহণ করা বুঝাইলাম, হ্যাঁ, গ্রহণ করে হচ্ছে যে কি HCl এ পরিণত হতে পারবে। তার মানে এখানে ক্লোরাইড আয়নটা কি ক্ষার। বোঝা গেল? তো এখন এই ক্লোরাইড আয়নটা ক্ষার, এটা কোত্থেকে উৎপন্ন হয়, কার থেকে উৎপন্ন হয়েছে? হাইড্রোজেন ক্লোরাইড থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এই ক্লোরাইড আয়নটাতে বিক্রিয়ায় কোত্থেকে তৈরি হয়েছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকেই তো তৈরি হয়েছে। এই জন্য এই ক্লোরাইড আয়ন যে ক্ষার, এই ক্ষারটাকে বলে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। মানে এই যে এই ক্লোরাইড আয়নটাকে বলবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। আর এই যে HCl আর ক্লোরাইড আয়নের যে জোড়াটা, হ্যাঁ, HCl আর ক্লোরাইড আয়নের যে জোড়টা, এটাকেই বলা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড ক্ষার জোড়। বোঝা গেল? আমরা অ্যামোনিয়া দিয়েও বুঝি বিষয়টা। দেখেন একটা জিনিসে রিপিট না করে আমি অ্যামোনিয়া দিয়ে বিষয়টা বুঝি, আমি মুছে দিচ্ছি। দেখেন অ্যামোনিয়া, আচ্ছা পুরোটা মোছা বোধহয় উচিত হয় নাই। আচ্ছা এখানে দিলাম Cl মাইনাস, এখানে তো ও অ্যাসিড জানি আমরা, আর ও হচ্ছে সেই অ্যাসিড প্রোটনটা গ্রহণ করে হচ্ছে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়েছে, রাইট? তো দেখেন অ্যামোনিয়াম আয়ন হচ্ছে যে কি অ্যামোনিয়াম আয়ন কিন্তু এখন একটা প্রোটন, একটা যে এক্সট্রা প্রোটন ওর সাথে যুক্ত হয়েছে এসে, হ্যাঁ, ওই প্রোটনটা কিন্তু ত্যাগ করে আবার অ্যামোনিয়াতে পরিণত হতে পারবে, ঠিক আছে? তো আবার পরিণত হতে পারবে, এই জন্য অ্যামোনিয়াম আয়নটা কি, অ্যামোনিয়াম আয়নটা কিন্তু ক্ষার, সরি অ্যামোনিয়াম আয়নটা প্রোটন যেহেতু ত্যাগ করতে পারবে না, সরি অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে যে কি, অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে একটা প্রোটন ত্যাগ করতে পারবে, সুতরাং অ্যামোনিয়াম আয়নটা এখানে হচ্ছে অ্যাসিড, ও প্রোটন ত্যাগ করে আবার অ্যামোনিয়াতে রূপান্তর হতে পারবে। মেন বিষয়টা যদি আমি এখানে আলাদা করে দেখাই, অ্যামোনিয়া আর হচ্ছে এরকম গেল, অ্যামোনিয়াম আয়নে পরিণত হলো কিভাবে, অ্যামোনিয়া পরিণত হলো একটা প্রোটন গ্রহণ করে, ঠিক আছে, প্লাস দিয়ে অ্যামোনিয়ার গ্রহণ করা দেখাচ্ছি। আর অ্যামোনিয়াম আয়ন হচ্ছে অ্যামোনিয়াতে পরিণত হতে পারবে একটা প্রোটন হচ্ছে ত্যাগ করে, রাইট? তো প্রোটন ত্যাগ করা মানে কি, সেই অ্যাসিড,
তাই না? তো অ্যামোনিয়াম আয়নটা কোত্থেকে তৈরি, এই অ্যাসিডটা আমরা বিক্রিয়ায় কোত্থেকে পাইলাম, অ্যামোনিয়া থেকে পাইলাম, অ্যামোনিয়া থেকে তৈরি হয়েছে। তাই এই যে অ্যামোনিয়াম আয়ন যে অ্যাসিডটা, সে হচ্ছে অ্যামোনিয়ার হচ্ছে কনজুগেট অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। আর অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়নের যে জোড়াটা সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড ক্ষার জোড়। বোঝা গেল? তো দেখেন এই অনুবন্ধী একটা জিনিস খেয়াল করেন, অনুবন্ধী অ্যাসিড আর ক্ষারের যে বিষয়টা, তাদের মধ্যে কিন্তু দেখেন এইখানে দেখেন, আবার এইখানে দেখেন, হ্যাঁ এখানে দেখেন, এখানে হচ্ছে কি করবে, একটা প্রোটন গ্রহণ করতে পারবে, করে হচ্ছে HCl হবে, আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে এদের যে অ্যাসিড ক্ষার যে জোড়াটা, এদের মধ্যে কিন্তু পার্থক্য দেখেন, পার্থক্য মাত্র শুধু একটা প্রোটনের পার্থক্য। এই যে HCl থেকে ক্লোরাইড আয়ন হলো, আবার ক্লোরাইড আয়ন থেকে যদি HCl আসতে চাই, আমার পার্থক্য কিসের পার্থক্য? শুধুমাত্র একটা প্রোটনের পার্থক্য। মানে আমি যেটা বলতে যাচ্ছি যে অনুবন্ধী ক্ষার আর অনুবন্ধী অ্যাসিড ক্ষার জোড়ের মধ্যে যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা মাত্র একটা প্রোটনের পার্থক্য। আমি এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমি অনুবন্ধী ক্ষার অ্যাসিড ক্ষার যে জোড়াটা, এটাকে আরেকটা উদাহরণ দিয়ে একটু বুঝি। চলেন আরেকটা উদাহরণ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে এখানে আসেন, এখানে আমি বাইসালফেট আয়ন নিয়েছি, HCl নিয়েছি, ঠিক আছে? তো দেখেন যথারীতি HCl ত্যাগ করবে, Cl মাইনাস হবে, রাইট? হ্যাঁ, এখানে হচ্ছে HCl আমার অ্যাসিড, প্রোটন হচ্ছে দান হয়েছে। তো দেখেন এখানে আমি HCl টা না দেখাই, আমি কারণ HCl টা তো আমি একবার দেখিয়েছি যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্রোটন হচ্ছে দান করবে, দান করে ক্লোরাইড আয়নে পরিণত হবে, এটা ক্ষার, সে হচ্ছে আবার প্রোটন গ্রহণ করবে, গ্রহণ করে হচ্ছে যে কি ইসেতে পরিণত হবে, কি হাইড্রোজেন ক্লোরাইডে পরিণত হবে। তার মানে এটা একটা ক্লোরাইড আয়ন হচ্ছে যে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের, খেয়াল করেন ক্লোরাইড আয়ন হচ্ছে ক্ষার, ক্লোরাইড আয়ন হচ্ছে ক্ষার। এটা কার ক্ষার? হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষার। কি ধরনের ক্ষার? হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। বোঝা গেল? আর হচ্ছে যে কি এখানে ওই প্রোটনটা দান করা প্রোটনটা হাইড্রোজেন সালফেট আয়ন গ্রহণ করে হচ্ছে সালফিউরিক অ্যাসিডে পরিণত হবে, রাইট? তো তার এই জন্য যেহেতু এখানে প্রোটন হচ্ছে গ্রহণ হয়, গ্রহণ করে, এই জন্য হচ্ছে বেস, রাইট? তো এখন ও হচ্ছে ও কি ছিল? ও হচ্ছিল ক্ষার ছিল। হ্যাঁ, আর এখানে যে উৎপন্ন হয়েছে সেটা তো আনডাউটেডলি এটা কি অ্যাসিড, রাইট? এর পক্ষে কিন্তু এই অ্যাসিডটা কিন্তু আবার এই ক্ষারে পরিণত হতে পারবে, কিভাবে? একটা প্রোটন ত্যাগ করে, রাইট? তাহলে এই অ্যাসিডটা আমরা বিক্রিয়া করতে থেকে পাইলাম, এই ক্ষার থেকে পাইলাম। তার মানে এই যে বাইসালফেট আয়নটা একটা প্রোটন গ্রহণ করে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়েছে, এই সালফিউরিক অ্যাসিডও কিন্তু একটা হাইড্রোজেন আয়ন, একটা প্রোটন দান করে হাইড্রোজেন সালফাইড মানে বাইসালফেট আয়নে কনভার্ট হতে পারবে। তাহলে এই দেখেন এই সালফিউরিক অ্যাসিডটা এই বিক্রিয়া করতে আসছে, এই বাইসালফেট আয়ন থেকে আসছে, সুতরাং সালফিউরিক অ্যাসিড এখানে হলো বাইসালফেট আয়নের অনুবন্ধী অ্যাসিড, ঠিক আছে? আর এই জোড়াটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড ক্ষার জোড়। আবার বলছি, এখানে সালফিউরিক অ্যাসিডটা যেটা পেয়েছি আমরা বিক্রিয়ায় পেয়েছি হচ্ছে বাইসালফেট আয়ন থেকে, হাইড্রোজেন সালফেট আয়ন থেকে। সুতরাং সালফিউরিক অ্যাসিডকে বলতে হবে হাইড্রোজেন সালফেট আয়নের, সালফিউরিক অ্যাসিড হলো হাইড্রোজেন সালফেট আয়নের অনুবন্ধী অ্যাসিড, আর হাইড্রোজেন সালফেট আয়নটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। বুঝতে পেরেছেন? তো দেখেন আমি যেটা বলছিলাম একটু আগে যে এই অনুবন্ধী অ্যাসিড আর ক্ষারের মধ্যে পার্থক্য কিন্তু মাত্র একটা প্রোটনের পার্থক্য। কেন বলছি কথাটা? এটা এভাবে কেন বলছি, কারণ তাহলে এই ট্রিক্সটা যদি একটু আপনি খেয়াল করেন, এই বিষয়টা যদি একটু খেয়াল করেন, তাহলে যে কোনো যৌগের অনুবন্ধী অ্যাসিড, যে কোনো যৌগের অনুবন্ধী ক্ষার কিন্তু আপনি বানাইতে পারবেন, ঠিক আছে? তো অনুবন্ধী ক্ষার আর অ্যাসিডের মধ্যে পার্থক্য হচ্ছে একটা প্রোটনের পার্থক্য। আমি এখানে একটু লিখে দিই, অনুবন্ধী কনজুগেট অ্যাসিড বেজের যে পার্থক্য, না পার্থক্যটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ একটা পার্থক্য, সেটা হচ্ছে কি একটা অনলি ওয়ান প্রোটন, একটা প্রোটনের পার্থক্য, হ্যাঁ একটা প্রোটনের পার্থক্য। হ্যাঁ, তো এই বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আমি যদি বিষয়টাকে একটু গুছাই বলি, যে বিষয়টা এরকম দেখেন, দেখেন কোন যৌগের অনুবন্ধী ক্ষার পেতে হলে, কোন যৌগের আপনি যদি অনুবন্ধী ক্ষার পেতে চান, তাহলে সেই যৌগ থেকে একটা প্রোটন হচ্ছে কি একটা হাইড্রোজেন আয়নকে, প্রোটনকে কি করতে হবে বলেন তো? রিমুভ করতে হবে। একটা প্রোটনকে হচ্ছে রিমুভ করতে হবে, মানে ওই যৌগ থেকে একটা প্রোটনকে আপনি বাদ দিয়ে দেন। আমি আবার বলছি, দেখেন কোন যৌগের, যেমন আমি HCl এর অনুবন্ধী ক্ষার পেতে যাচ্ছি, কোন যৌগের অনুবন্ধী ক্ষার পেতে হলে, তাহলে আমার এখানে যৌগটা হচ্ছে HCl, তো এই যৌগের আমি কি চাচ্ছি? অনুবন্ধী ক্ষার পেতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? এই যৌগ থেকে একটা হাইড্রোজেন আয়নকে রিমুভ করতে হবে, তাহলে রিমুভ করে দিলাম। দেখেন এটা হচ্ছে HCl এর অনুবন্ধী ক্ষার। কোন যৌগের অনুবন্ধী অ্যাসিড পেতে হলে, যেমন এটা হচ্ছে সেই যৌগটা বা সেই আয়নটা, যার বা আমি এই জন্য বলি প্রজাতি, ঠিক আছে? সেটা প্রজাতি বললে যৌগ আয়ন সবই হয়।
হ্যাঁ, যৌগমূলক সবই হয়। তো কোন যৌগের ক্লোরাইড কোন যৌগের হচ্ছে অনুবন্ধী অ্যাসিড পেতে হলে, আপনারা এগুলো খাতায় একটু লিখে ফেলেন, অনুবন্ধী অ্যাসিড পেতে হলে ওই যৌগের সাথে একটা প্রোটন হচ্ছে অ্যাড করে দিতে হবে। এখন আমি যদি ওর সাথে একটা প্রোটন অ্যাড করে দিই, হ্যাঁ, এটা প্রোটন যদি অ্যাড করে দিই, তাহলে কি হবে, এটা HCl এ পরিণত হবে। তার মানে এখানে আমার HCl টা কি, ক্লোরাইড আয়নের কি বলেন তো, অনুবন্ধী অ্যাসিড। আমি এটাই বলতে চাচ্ছি। যদি বুঝে থাকেন তাহলে চলেন আমরা হচ্ছে যে কি ইয়া করি, কিছু যৌগের অনুবন্ধী অ্যাসিড ক্ষার একটু বের করার চেষ্টা করি। যেমন আমি যদি বলি হ্যাঁ, আমি যদি বলি HCO3, হ্যাঁ, এটার অনুবন্ধী অ্যাসিড কি হবে, এটার অনুবন্ধী অ্যাসিডও লিখেন, হ্যাঁ, এটার অনুবন্ধী অ্যাসিডও লিখেন, কনজুগেট অ্যাসিডও লিখেন, এটার হচ্ছে কনজুগেট ক্ষারও লিখেন, দুইটাই করা যাবে, যেহেতু এটা হচ্ছে যে কি এই সে ভূধর্মী যৌগ, তাই না? কনজুগেট ক্ষারটাও লিখেন, দুইটা লিখেন, কি হবে লিখেন, ট্রাই করেন। 1 2 3 4 5, ওকে, আমি শুরু করে দিলাম। তাহলে কোন যৌগের কনজুগেট অ্যাসিড পেতে হলে কি করতে হবে বলেন তো? কোন যৌগের একটু আগে আমি দেখিয়েছি না, কোন যৌগের কনজুগেট অ্যাসিড পেতে হলে কি করতে হবে বলেন? ওই যৌগের সাথে কি, কোন যৌগের কনজুগেট অ্যাসিড পেতে হলে বলেন ওই যৌগের সাথে একটা প্রোটন কি যুক্ত করতে হবে, অ্যাড করতে হবে, রাইট? তো দেখেন এই যে আমি যদি HCO3- এর সাথে যদি একটা প্রোটন যুক্ত করে দিই, তাহলে কার্বনিক অ্যাসিড হয়ে যাবে। হাইড্রোজেন কার্বনেট আয়নের সাথে কার্বনিক অ্যাসিড, তার মানে এই হাইড্রোজেন কার্বনেট আয়ন মানে বাইকার্বনেট আয়নের কনজুগেট অ্যাসিড হচ্ছে কার্বনিক অ্যাসিড। বাইকার্বনেট আয়নের কনজুগেট বেস কি হবে? তাহলে কোন যৌগের কনজুগেট বেস পেতে হলে ওই যৌগ থেকে একটা হাইড্রোজেন আয়ন কি করতে হবে, রিমুভ করতে হবে। রিমুভ করে দেই, বোঝা গেল? তার মানে বাইকার্বনেট আয়নের কনজুগেট বেস হচ্ছে কার্বনেট আয়ন। তো এরকম করে কিন্তু মোটামুটি আমার মনে হয় পারা যাবে। যদি বোঝা যায় তাহলে এগুলো একটু আপনারা ট্রাই করেন। এই যে এই জিনিসগুলো আপনারা একটু ট্রাই করেন। যেমন আমি লিখেছি ফাইন্ড দ্য কনজুগেট বেস ফর এটা, এই যৌগগুলো, হ্যাঁ, এগুলার কনজুগেট বেস লিখবেন আর এগুলার হচ্ছে কনজুগেট অ্যাসিড লিখবেন। লিখে ফেলেন, করে ফেলেন, নিজেরা একটু করে ফেলেন, হ্যাঁ, খাতা একটু করে ফেলেন। একটা আমি করে দিব, এখানে কি বলেছে কনজুগেট বেস। তো কনজুগেট বেস পাইতে হলে কি করতে হবে বলেন? কনজুগেট বেস পাইতে হলে কি, ওই যৌগ থেকে হাইড্রোজেন আয়ন, একটা হাইড্রোজেন আয়ন রিমুভ করতে হবে। তো যদি রিমুভ করে দেই তাহলে এখানে থাকবে এটা। তার মানে এটাই হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এই যে এই আয়নটাই হচ্ছে হাইড্রোজেন সালফাইডের কনজুগেট বেস মানে অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, তাহলে বাদ বাকিগুলো আপনারা নিজেরা করে ফেলেন। তো দেখেন আমরা ব্রনস্টেড লাউরি কনসেপ্টটা পুরোটা শেষ করলাম। হ্যাঁ, একটা জিনিস বাকি আছে, সেটা কি, ব্রনস্টেড লাউরি কনসেপ্টে ওই যে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে কি এই কথাটা যে তীব্র অ্যাসিডের, যদি আপনি কোনো তীব্র অ্যাসিড নেন যেমন H2SO4, রাইট? তীব্র অ্যাসিডের বলছে, আমি কালারটা একটু চেঞ্জ করি, বলছে তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, তীব্র অ্যাসিড থেকে যে আমি অনুবন্ধী ক্ষারটা পাবো, যেমন এখান থেকে আমি অনুবন্ধী ক্ষার কি পেতে পারি, HSO4-। দেখেন আমার আর চিন্তাও করা লাগতেছে না, কারণ ওই একটা কথা মাথার মধ্যে আছে, কিন্তু একটা হাইড্রোজেন আয়ন রিমুভ করতে হবে অনুবন্ধী ক্ষার পেতে হলে, আমি রিমুভ করে দিলাম, আমি অনুবন্ধী ক্ষার পেয়ে গেলাম। তো তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দুর্বল হয়, অর্থাৎ মানে যেটা কি বললাম যে তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে দুর্বল হয়। তার মানে এই যে আমি সালফিউরিক অ্যাসিড থেকে যে অনুবন্ধী ক্ষার হিসেবে বাইসালফেট আয়নটাকে আমি পেয়েছি, এটা কি তাহলে দুর্বল ক্ষার। আর এখানে কি বলা আছে, তীব্র ক্ষারের অনুবন্ধী অ্যাসিড দুর্বল হয়। যেমন তীব্র ক্ষারটা কি, হাইড্রক্সিল আয়ন, হ্যাঁ, এটার অনুবন্ধী অ্যাসিডটা কি হবে, একটা প্রোটন যোগ করেন, অনুবন্ধী অ্যাসিড আমি পেয়ে গেলাম, এটা অ্যাসিড, রাইট? হ্যাঁ, এটা কি হবে, এটা দুর্বল হবে। এখানে কি বলা আছে, দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার তীব্র হয়। তো দুর্বল অ্যাসিড কে, যে আমার পানিটা, এটা আমার দুর্বল অ্যাসিড, ওর অনুবন্ধী ক্ষার কি হাইড্রক্সিল আয়ন, এটা কি তীব্র হবে। আবার বলছে দুর্বল ক্ষারের অনুবন্ধী অ্যাসিড তীব্র হয়। দুর্বল ক্ষার এটা কি পাইলাম, HSO4- পাইলাম, এটার অনুবন্ধী যে অ্যাসিডটা হবে সালফিউরিক অ্যাসিড, এটা তীব্র। বুঝতে পেরেছেন? মানে বিষয়টা বোঝা গেল? মানে বিষয়টা হচ্ছে যে কি তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দুর্বল হয়, তীব্র ক্ষারের অনুবন্ধী মানে ভাইস ভার্সা। ঠিক আছে? তো তো ব্রনস্টেড লাউরির কনসেপ্টটা এখানে এই শেষ হলো। অনেক কিছুর অনেক সরি, আর্হেনিয়াসের তত্ত্বের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেটা কিন্তু ব্রনস্টেড লাউরি থিওরি দিয়ে কিন্তু অনেকটুকু ওভারকাম করা গেছে, কিন্তু পুরোপুরি কিছু ওভারকাম করা যায়নি, কারণ কিছু সীমাবদ্ধতা আছে। কিরকম সেটা, যেমন ওই যে এই যেমন আমরা এখানে হচ্ছে গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইড কেন অম্লীয় বা ক্ষারীয় সেটা হচ্ছে ব্যাখ্যা করতে পেরেছি ঠিকই, কিন্তু ধরেন ওই যে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, বোরন ট্রাইফ্লোরাইড, এরা কেন আবার অ্যাসিডিক, রাইট? এরা কেন অ্যাসিডিক,
এটার কোনো ব্যাখ্যা হচ্ছে দেওয়া যায়নি। হ্যাঁ, এরা কেন অ্যাসিডিক, রাইট, এটার কোনো ব্যাখ্যা দেওয়া যায়নি। প্লাস হচ্ছে দেন সালফার ডাই অক্সাইড আছে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড আছে, এদের অম্লধর্মের ব্যাখ্যা দেওয়া যায়নি। কি কি দিয়ে দেওয়া জানে, ব্রনস্টেড লাউরি কনসেপ্ট দিয়ে দেওয়া জানে। প্লাস হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা আমি আসলে বলতে যাচ্ছি, আমার এটা আসলে এটাই আসলে মনে করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে দেখেন আমাদের মডার্ন যে কেমিস্ট্রি আছে, মানে আধুনিক যে রসায়ন আছে, সেটা কি রসায়ন, ইলেকট্রন নির্ভর রসায়ন, তাই না? তো যত রাসায়নিক বিক্রিয়া বা যা কিছু মানে যত রাসায়নিক বিক্রিয়া আছে, হ্যাঁ, বা সবকিছু কিন্তু এখন প্রোটনীয় ধারণা থেকে বের হয়ে গেছে, বের হয়ে কিন্তু ইলেকট্রনীয় ধারণায় চলে আসছে। তো এটা একটা কিন্তু অনেক বড় লিমিটেশন। আমরা আধুনিক কেমিস্ট্রি মানে হচ্ছে ইলেকট্রন নির্ভর কেমিস্ট্রি, ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করতে হবে, ইলেকট্রনের আদান প্রদান দিয়ে ব্যাখ্যা করতে হবে। তো এটা কিন্তু ব্রনস্টেড লাউরি কনসেপ্টটা কিন্তু পুরোটাই প্রোটনের উপর বেস করে তৈরি হয়েছে। তো এটা কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতাটা, লিমিটেশনটা আর কি। আর এগুলো তো আছে, এই দুর্বলতাগুলো আছে, যেমন আবার আবার অনেক বিক্রিয়া আছে যেগুলো হচ্ছে যে কি যেখানে প্রোটনের আদান প্রদান হয় না, কিন্তু এগুলো অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। তো এই ধরনের বিক্রিয়াগুলোর ব্যাখ্যাও কিন্তু আমরা ব্রনস্টেড লাউরির তত্ত্ব দিয়ে, যেমন এই যে অ্যামোনিয়া আর বোরন ট্রাইফ্লোরাইডে যদি আমি বিক্রিয়া করি, এটা কিন্তু অ্যাসিড ক্ষার বিক্রিয়া, কিন্তু এখানে কিন্তু কোনো প্রোটন এর আদান প্রদান হয়নি। তো এই বিক্রিয়াটা কিভাবে হচ্ছে, এটার ব্যাখ্যা কিন্তু আমরা ব্রনস্টেড লাউরির তত্ত্ব দিয়ে দিতে মানে দিতে পারা যায় না। তো এই 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 সকল বিষয়ের ব্যাখ্যা কিন্তু আরেকটা আরেকটা তত্ত্ব দিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে লুইস থিওরি, তাই না? লুইস তত্ত্ব, অ্যাসিড ক্ষার সম্পর্কিত লুইস তত্ত্ব। তো লুইস তত্ত্ব দিয়েছেন হচ্ছে আমেরিকার বিখ্যাত কেমিস্ট, হচ্ছে ওনার পুরো নাম হচ্ছে গিলবার্ট এন লুইস। উনি সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে জিএন লুইস নামে, হ্যাঁ, জিএন লুইস নামে পরিচিত সবচেয়ে বেশি। তো 41 বার নোবেল প্রাইজের জন্য নমিনেটেড হয়েছেন, কিন্তু একবারও উনি নোবেল প্রাইজ পান নাই। কিন্তু ওনার কিন্তু অনেক কাজ কেমিস্ট্রি নিয়ে কিন্তু ওনার অনেক বিশাল কাজ। হ্যাঁ, আমাদের সমযোজী বন্ধন যে অক্টেট, হ্যাঁ, অক্টেট যে রুলটা না, সেটাই কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করিয়েছেন, হচ্ছে মানে সমযোজী বন্ধনের সবচেয়ে পুরান তত্ত্বটাও কিন্তু দিয়েছেন লুইস, রাইট? তো কি বলেছে লুইস থিওরিতে, কি বলেছে লুইস থিওরি অ্যাসিড ক্ষার সম্পর্কিত কি বলছে দেখেন। এটাও কিন্তু 1923 সালেই দেওয়া হয়েছে, সেম একই ইয়ারে, একই বছরে দেওয়া হয়েছে। সরি, হ্যাঁ, তো তো এখানে কি, সরি, তো এখানে কি বলা হয়েছে, আম, আচ্ছা আমি একটু একটু ব্রেক নিই, একটু ডিস্টার্ব হয়েছে। আচ্ছা, ওকে। তো লুইস থিওরিতে কি বলা হয়েছে, লুইস থিওরিতে বলা হয়েছে যে কি অ্যাসিডের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে যে কি ওই সকল যৌগ হচ্ছে অ্যাসিড যারা হচ্ছে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, যে সকল যৌগ এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে হচ্ছে অ্যাসিড বলা হয়। আর ক্ষারের পরিচয় দিতে গিয়ে কি বলা হয়েছে, যারা হচ্ছে যে কি এক জোড়া ইলেকট্রন কি দান করতে পারে তারা হচ্ছে ক্ষার। আমি অ্যাসিডের সংজ্ঞা অ্যাসিডের বিষয়টা একটু পরে আসছে, আমি ক্ষারের বিষয়টা একটু দেখি। যে লুইস থিওরিতে বলা হচ্ছে ক্ষার হচ্ছে তারা যারা হচ্ছে এক জোড়া ইলেকট্রন দান করতে পারে, ঠিক আছে? তো আচ্ছা দেখেন, আমি এখন লুইস থিওরি থেকে একটু বের হয়ে এখানে আসেন, ব্রনস্টেড লাউরি থিওরিতে আসেন। ব্রনস্টেড লাউরি থিওরিতে কি বলছে, ক্ষারের সংজ্ঞা দিতে গিয়ে কি বলা হচ্ছে, যে ক্ষার হচ্ছে তারা যারা হচ্ছে প্রোটন গ্রহণ করে। এখন দেখেন, যদি কোনো যৌগ প্রোটন গ্রহণ করতে চায়, হ্যাঁ, যে যৌগ প্রোটন গ্রহণ করবে, প্রোটন গ্রহণ করা মানে কি, প্রোটনের সাথে তো আসলে যুক্ত হওয়া হবে হচ্ছে বন্ধন তৈরি করার মাধ্যমে। এখন দেখেন, বন্ধন তৈরি করতে লাগে হচ্ছে দুইটা ইলেকট্রন, রাইট? তো এখন প্রোটনের তো কোনো ইলেকট্রন নাই, তার মানে প্রোটনের সাথে যে যুক্ত হতে আসবে বা প্রোটনকে যে নিজের মধ্যে যুক্ত করবে, রাইট, প্রোটনকে যে নিজের মধ্যে যুক্ত করবে, তার তার মধ্যে তো তার মধ্যে তো কি হইতে হবে বলেন তো, তার মধ্যে তো ওই বন্ধন গঠন করার মতো এক জোড়া ইলেকট্রন তাকে দিতে হবে, দিয়ে হচ্ছে যে কি প্রোটনকে তার সাথে যুক্ত করাইতে হবে। মানে আমি কথা বুঝতে পারছি? তো দেখেন, এখানে এখানে কথাটা বলা হয়েছে যারা প্রোটন গ্রহণ করে, ব্রনস্টেড লাউরি থিওরিতে বলা হয়েছে যারা প্রোটন গ্রহণ করে, আর লুইসে বলা হয়েছে যারা এক জোড়া ইলেকট্রন দান করে। দেখেন, ঘুরাই ফিরাই কথা কিন্তু একই। মানে ব্রনস্টেড লাউরি তত্ত্বের বেইজের সংজ্ঞা আর লুইস তত্ত্বের বেইজের সংজ্ঞা কিন্তু ঘুরাই ফিরাই একই, একজন একটু ঘুরিয়ে বলেছে, একজন সরাসরি বলেছে। বোঝা গেল? মানে আমি বলতে চাচ্ছি, প্রোটনের সাথে যদি যে যুক্ত হবে তাকে তো আসলে এক জোড়া ইলেকট্রন দান করেই যুক্ত হইতে হবে, দিয়েই যুক্ত হইতে হবে। তো এখানে এই কথাটা প্রচ্ছন্ন ভাবে এসেছে, কিন্তু এখানে এই কথাটা হচ্ছে লুইস থিওরিতে এই কথাটা হচ্ছে ডিরেক্টলি এসেছে। তো আমি যেটা বলতে যাচ্ছি, যে আমি যেটা মানে যেখানে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে, লুইস থিওরি আসার পরও কিন্তু ক্ষারের সংখ্যা কিন্তু আর বাড়ে নাই। ক্ষার কিন্তু আগে যা ছিল এখনো তা আছে। বেড়েছে কিসের সংখ্যা? হ্যাঁ, বেড়েছে হচ্ছে অ্যাসিডের সংখ্যা। অ্যাসিডের সংখ্যা বেড়েছে কেন? কারণ অ্যাসিডের সংজ্ঞা পাল্টে গেছে। আগে ছিল হচ্ছে যারা প্রোটন কি বলেন তো, যারা প্রোটন হচ্ছে দান করে, আর এখানে হচ্ছে যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে আমার লুইস অ্যাসিড। শুধু অ্যাসিড বলা যাবে না, লুইস অ্যাসিড। তো কারা হচ্ছে যে কি হচ্ছে আমার কি করতে পারবে, এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে যাদের মধ্যে পজিটিভ চার্জ আছে, তাই না?
এরকম যাদের মধ্যে পজিটিভ চার্জ আছে, এরকম যৌগগুলো হচ্ছে যে কি, এরকম প্রজাতিগুলো হচ্ছে, এরকম আয়নগুলো হচ্ছে যে কি আমার হচ্ছে কি একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে, রাইট? একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে। হ্যাঁ, পজিটিভ চার্জওয়ালা আয়নগুলা। আর কে করতে পারবে? যাদের অষ্টক, অক্টেট হচ্ছে কি বলেন তো, ইনকমপ্লিট, যাদের অক্টেট ইনকমপ্লিট, মানে এটাকে কি বলে, এটাকে বলে বোধহয় হচ্ছে কি অষ্টক, অষ্টক অসম্পূর্ণ। হ্যাঁ, যাদের হচ্ছে অষ্টক অসম্পূর্ণ, যেমন বোরন ট্রাইফ্লোরাইড, এর অষ্টক অসম্পূর্ণ। দেখেন এই যে ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন, দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। বোরনের তো ছয়টা লাগবে, কয়টা? আটটা, রাইট? তো হচ্ছে অষ্টক অসম্পূর্ণ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, যারা, তারা হচ্ছে যে কি প্রোটন গ্রহণ করতে পারবে, সরি, এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে। বোঝা গেল? তো যাদের অক্টেট ইনকমপ্লিট, এই ধরনের যৌগগুলো হচ্ছে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে। আর কি? যাদের হচ্ছে ডি অরবিটাল ফাঁকা আছে, যাদের ডি অরবিটাল ফাঁকা আছে, এই ধরনের যৌগগুলো হচ্ছে যে কি আপনার হচ্ছে কি এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে, যেমন ফেরিক ক্লোরাইড, হ্যাঁ, ফসফরাস ট্রাইক্লোরাইড। হ্যাঁ, এই ধরনের যৌগগুলোও কিন্তু আপনার অ্যাসিড হবে। কেন? কারণ তারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারছে। তো এখন এই থিওরি দিয়ে কিন্তু আমরা হচ্ছে যে কি ওই বিষয়টাও কিন্তু ব্যাখ্যা করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, উদাহরণগুলো দেখি যে পজিটিভ চার্জের মধ্যে কারা আছে, যারা হচ্ছে যে কি প্রোটন গ্রহণ করে অ্যাসিডে, সরি আমি বারবার কেন প্রোটন বলছি, এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে, কারণ আমি লুইসে আছি। লুইস থিওরিতে এক জোড়া ইলেকট্রন গ্রহণকারী হচ্ছে যে কি অ্যাসিড, রাইট? তো তো কারা করতে পারে? যেমন হাইড্রোজেন আয়নটা আপনার হচ্ছে যে কি এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে। যেমন সিলভার আয়ন, এরকম যে যত রকমের ক্যাটায়ন আছে, ক্যাটায়ন সবাই কিন্তু আপনার কি করতে পারবে বলেন তো, প্রোটন এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে, রাইট? যত রকমের ক্যাটায়ন আছে। হ্যাঁ, তাহলে এটা কি, এরা এরা কি বলেন তো? অ্যাসিড। এদেরকে শুধু অ্যাসিড বলা যাবে না, এদেরকে বলতে হবে লুইস অ্যাসিড, রাইট? এরা হচ্ছে লুইস অ্যাসিড। আর কারা আছে? এই যে একটু আগে উদাহরণ দিলাম যে অক্টেট ইনকমপ্লিট যাদের, অষ্টক অসম্পূর্ণ যাদের, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, যেমন বোরন ট্রাইফ্লোরাইড আছে, এরা সবাই কিন্তু অ্যাসিড। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার যে ফেরিক ক্লোরাইড বললাম, হ্যাঁ, তারপরে আপনার টিন, হ্যাঁ, টিন যে স্টেনিক ক্লোরাইড যেটা, সেটাও অ্যাসিড। এগুলো সবই অ্যাসিড হবে, কারণ এরা সবাই এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তো আমরা ওই ওই যে ওই ব্যাখ্যাটাও, ওই বিক্রিয়ার ব্যাখ্যাটাও দিতে পারবো যে প্রোটনের আদান প্রদান হয়নি, কিন্তু তারপরও অ্যাসিড ক্ষার বিক্রিয়া হিসেবে পরিচিত হচ্ছে, যেমন এমোনিয়া আর যে বোরন ট্রাইফ্লোরাইডের যে বিষয়টা। হ্যাঁ, এদের বিক্রিয়াটা কিন্তু এখন ব্যাখ্যা করা যাবে। কিভাবে ব্যাখ্যা করা যাবে? দেখেন এই যে হাইড্রোজেন 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 লোন পেয়ার অফ ইলেকট্রন এখানে আছে, আর বোরনের এই যে ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন, আর হচ্ছে যে কি ওর খালি আছে, মানে ওর অক্টেট ইনকমপ্লিট, তাই হচ্ছে যে এটা এটা এক জোড়া ইলেকট্রন ওকে দিয়ে কি করবে বলেন তো, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে একটা কমপ্লেক্স যৌগ তৈরি করবে, একটা কমপ্লেক্স যৌগ তৈরি করবে। এই বোঝা গেল? এই তো আই হোপ যে আপনারা আমি বিষয়টা একটু একটু হলেও হচ্ছে যে কি ধরিয়ে দিতে পেরেছি, রাইট? তো যদি বুঝতে পারেন, তাহলে এই রিলেটেড যে পড়াশোনাগুলো আছে, এই রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে বইতে, সেগুলো হচ্ছে আপনারা পড়ে ফেলেন। এগুলা, এই রিলেটেড ইনফরমেশন গুলো আপনারা পাবেন হচ্ছে সেকেন্ড পেপারে, মানে আপনাদের কেমিস্ট্রি দ্বিতীয় পত্রে প্রথম যে চ্যাপ্টার আছে পরিবেশ রসায়ন, সেখানে হচ্ছে আপনারা পাবেন। তো পড়ে ফেলেন। কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানান যে ম্যাডাম এই জায়গাটা আমি বুঝতে পারিনি। আমি মেইল আইডি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আহ, আমাকে মেইল করেন। আহ, তো আহ, তো আহ, পড়েন পড়েন, পড়ে ফেলেন। যদি বুঝে থাকেন পড়ে ফেলেন, বাসায় পড়েন, থাকেন বাসায়, বেশি ঘর থেকে বের হয়েন না। ভালো থাকেন। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ।